গল্পের আসর অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ রয়েছে এর দাবিংশ পর্ব। তা গা শিউরই সকলে। নবকুমার পর্যন্ত এখন শহর জীবনের সুবিধে স্বাচ্ছন্দ্যে এমনই অভ্যস্ত হয়ে গেছে যে দেশে যাবার নাম করে না। কিন্তু তার এর নিশ্চিন্ত জীবন রইল না। হঠাৎ এলো বিপর্যয়। খবর এলো নীলাম্বর বাড়ুজ্যে মৃত্যুশয্যা নিয়েছেন। খেয়ে উঠে ঘাট থেকে আছিয়ে ফিরছিলেন। হঠাৎ ঘাড় লটকে অজ্ঞান। কেউ বলছে সন্ন্যাস রোগ, কেউ বলছে ভূতে পাওয়া, তবে বাঁচার আশা নেই আর। খবর পেয়ে নবকুমার উথলে উথলে কাঁদতে থাকে এবং এ যাবৎ কাল যে কোনো দিনই পুত্র কর্তব্য পালন করেনি সে কথা তুলে ইনিয়ে বিনিয়ে বিলাপ করতে থাকে। তার সঙ্গে এ আমেজটুকু থাকে, পরিবারের প্ররোচনাতেই তারই অকর্তব্য আর অকৃতজ্ঞতা। সত্য একটা ছোট তরঙ্গে কয়েকটা কাপড় চোপড় পুড়ে নিচ্ছিল। নবকুমার শোক উদ্দাম হয়ে উঠেছে দেখে উঠে এলো। কঠিন গলায় বলে উঠল, তা যেন পুরুষত্ব এরকমই হবে। সে পুরুষের তুলনা ভেড়ার সঙ্গে কেঁদে হাট বাঁধিয়ে আর কি হবে? এখনই যাতে যাওয়াটা হয় সে ব্যবস্থা করো। কাঁদবার জন্য অনেক সময় পাবে এরপর। নবকুমার গলা ঝেড়ে নিয়ে বলে, আমি তো এক্ষুনি রওনা দিচ্ছি। তুমি একা নাও, আমিও যাব। তুমি? তুমি? অবাক হচ্ছ কেন? কথাটা খুব আশ্চর্য লাগছে। না, মানে তুমি এখন হঠাৎ যাবে কি করে? সামনে ওদের এক্সামিন ওরা দেবে, তার জন্য আমার আটকাচ্ছে কিসে? আহা, বলে ভাত জল তো দিতে হবে ওদের। সে ওরা দুই ভাইয়ে দুটো ফুটিয়ে নিতে পারবে, সব গুছিয়ে বলে দিয়েছি। অর্থাৎ ব্যবস্থা যা করবার সব করে ফেলেছে সত্য এই এক ঘন্টার মধ্যে। নবকুমার হা হা করে উঠে, ওরা নিজেরা? তার মানে আরেকটা বিপদ ডেকে আনা? সব তাতেই গাজর। তার থেকে সদুদির কাছে থাক কদিন। না। না? কেন? না কেন? কেন? কি বৃত্তান্ত? এত কথা কওয়ার আমার সময় নেই এখন। বেশ, কুটুম বাড়িতে যদি আপত্তি থাকে নিতাইয়ের বউ ডাল তরকারি দিয়ে যাক, ওরা শুধু দুটো ভাত সিদ্ধ করে। আহ, থামো তো তুমি। তুচ্ছ ব্যাপারকে এতখানি করে তুলো না। যে কদিন আমি না আসতে পারি শুধু ভাতে ভাতই খাবে, ব্যাস। নবকুমার আবার ডুকরে ওঠে। কদিন থাকতে হবে জানো তুমি? বাবার যদি ভালো মন্দ কিছু হয়? যা হবে তা হবে, আগে থেকে ভেবে লাভ? এরপর সদু এলো, শুকনো মুখে বলল, বউ, আমিও যাই তোমাদের সঙ্গে। সত্য একবার সেই শুকনো মুখটার দিকে তাকালো। ভাবল, এই শুষ্কতা কি শুধুই নিকট আত্মীয়ের জীবন মরণ নিয়ে দুশ্চিন্তায়, নাকি অন্য কিছু? সদু কি ভয় পাচ্ছে এরা সদুকে রোগী সেবার জন্য ঠেলে দেবে? ভয় পাচ্ছে বাইরে কেউ ঠেলা না দিলেও ঠেলার হাত থেকে এড়াতে পারবে না সে ভেতরের ঠেলায়। সত্য কি বুঝলো কে জানে। বলল, না ঠাকুরজি, তোমার আর এখন গিয়ে কাজ নেই, আমরাই তো যাচ্ছি। তাহলেও আমার একটা কর্তব্য তো আছে। সত্য বলে, থাক ঠাকুরজি, অনেক সমুদ্র পার হয়ে সব একটু মাটি পেয়েছ, এখন আর নড়াচড়ায় কাজ নেই। শুধু অবাক হয়, এই ধরনের কথা সত্যর মুখে যে বড় দুর্লভ। সদূর সতীনের ঘর করতে যাওয়াটা যে সত্য সমর্থন পায়নি একে শুধু বোঝে না। তবে তবেটা কি সত্য নিজেও ভাবে, ভেবে ঠিক করতে পারে না। সদূর প্রতি সেই ঘৃণা আর ধিক্কারে ভাবটা তার চলে গেল কি করে, আর কবেই বা গেল? এখন দেখছে সে জায়গায় এসেছে যেন করুণা মমতা। চিরবঞ্চিত সদূর মুখের পরিতৃপ্তির ছাপটাই কি সত্যর পাথর মনকে গলিয়েছে, নাকি আজকে সদূর মাতৃমূর্তি দেখে উপলব্ধি করছে সত্য কত বঞ্চিত ছিল সদু? ভেতরের কথা ভেতরেই জানে, তবে আজকাল সত্য সদুকে মমতা করে, এখনও করল। সত্য তার বারুইপুর যাওয়াটা সমর্থন করল না দেখে কৃতজ্ঞতার চোখে জল এলো সদুর। সেই চোখ মুছে বলল, মামি ভাববে শুধু কত বড় বেইমান। সত্য মৃদুস্বরে বলে, প্রাণ উচ্ছুণ্ড করেও কেউ কারোর ভাবা আর বলা আটকাতে পারে না ঠাকুরজি। ও নিয়ে মন খারাপ করো না। ছেলে দুটো রইল,
একটু দেখা শুনো। শুধু আক্ষেপে সুর তোলে। দেখাশুনোর আর পথ কোথায় রাখছিস বউ? সপাকের ব্যবস্থা করে যাচ্ছিস শুনছি। কেন? পিসের কাছে দুদিন খেলে কি ওদের যাচ্ছে তো? সত্য একটুক্ষণ চুপ করে থাকে, তারপর আস্তে আস্তে বলে, যাত যাওয়ার কথা নয় ঠাকুরজি। নিজের ভাত যে নিজে বইতে হয় এইটুকুই শুধু ওদের শেখাতে চাই আমি। ওরা যেন ওদের বাপের মতন অসার না হয়। পাড়ার কয়েকজন প্রবীণ ব্যক্তি ঘর বার করছিলেন এবং ভেতরে মহিলাকুল এলোকেশীর পুত্র ভাগ্যের নিন্দাবাদে পঞ্চমুখ হয়ে উঠেছিলেন। এলোকেশীও নিঃসংশয় হয়ে উঠছিলেন। তার গোবর গণেশ ছেলেকে যে বউ হারামজাদি আসতে দেবে না, ছেলে থাকতে ছেলের হাতের আগুন পাবে না মানুষটা, এই আক্ষেপে তৎপর হচ্ছিলেন এলোকেশী। মানুষটার দেহে প্রাণ থাকতেই এমন সময় হঠাৎ একজন ছুটে এসে খবর দিল, ওগো এসেছে। কে? কে? আমার নবু এলো। নবু বউ দুজনেই এসেছে। কে? বউ এসেছে? এলোকেশী কি আশা ভঙ্গ হন? ঈশ্বর জানেন। তবে এলোকেশী রোগী ফেলে ঘরের বাইরে এসে দাঁড়ান, আর গরুর গাড়ি থেকে নেমে মানুষ দুটো বাড়ির উঠোনে পা দিতেই চিৎকার করে কেঁদে উঠেন, ওরে নবা লক্ষ্মী ছাড়া হতভাগা, এই শেষ অবস্থায় এলি তুই বাপের মরামুখ দেখতে? এলি এলি, তুই একলা এলি না কেন? ওই মায়াবিনী রাক্ষসীকে নিয়ে এলি কেন? কি দেখতে এসেছে ও? মজা দেখতে? চিরদিনের দাপটে শাশুড়ির তেজ দপ্প ভাঙা দেখতে এসেছে? শাঁখা সিঁদুর ঘোচা দেখতে এসেছে? সত্য গলায় আঁচল দিয়ে প্রণাম করছিল। উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, বিপদের সময় অধৈর্য হারাতে নেই মা, ধৈর্য ধরতে হয়। কিন্তু সে যাত্রা নীলাম্বর মরলেন না। জম যেন বড় একটা কামড় বসিয়ে আবার ফেলে দিয়ে চলে গেল। শুধু কামড়ের দাগটা রইল মোক্ষম। কোমর থেকে নিচের দিকটা সব পক্ষাঘাতে অসাড় হয়ে গেল নীলাম্বরের। কবিরাজ বললেন, এই রোগের এই দস্তুর, তড়িঘড়ি গেল না তো গেল, নচেত পক্ষাঘাত। কিন্তু পাড়ার লোক গালে হাত দিল, বলতে লাগলো, ধন্যী বটে এলোকেশী বামনের শাঁখা সিঁদুরের জোর, নইলে সন্ন্যাস রোগ হয়ে কেউ কখনো বাঁচে? হতাশ একটু হলো কেউ কেউ। শাশুড়ি বিধবা হলে ওই অহংকারী শহরে বউ কীরকম ব্যবহার করবে এবং কলকাতার মোটা মাইনেওয়ালা চাকরি ছেলে বাপের শ্রাদ্ধে কীরকম ঘটা পটাটা করবে, এই জল্পনা কল্পনা করছিল তারা। সেটা আপাতত দেখার সৌভাগ্য হলো না। বুড়ো এখন এই ন্যাকড়া ফ্যালির মতো লটপটে বা দুখানা আর অবশ কোমর নিয়ে কতকাল বাঁচবে কে জানে। কবরেজ তো বলছে এই অবস্থায় দীর্ঘকাল টিকে থাকতে দেখা যায়। নবকুমারের ছুটি ফুরিয়ে গেছে, কামাই চলছে এখন, কিন্তু আর কতদিন চলবে? আড়ালে আবটালে কথাটা একদিন তুলল নবকুমার। আড়ালেই, কারণ এখন আর রাত্রে একত্র হতে পারা যাচ্ছে না। সত্য সুবর্ণকে নিয়ে শ্বশুরের ঘরের পাশে ছোট্ট একটা ঘরে শুচ্ছে, দু ঘরের মাঝখানে দরজা খুলে রেখে। অতএব দিনের বেলাতেই ঘাটে যাচ্ছিল সত্য। পেয়ারা তলার ছোপটায় ধরল তাকে নবকুমার। এ কি, ছি! সত্য হাত ছাড়িয়ে নেয়। নবকুমার অপ্রতিভ হাস্যে বলে, তুমি যে একেবারে ডুমুরে ফুল হয়ে উঠেছ, দরকারি কথাও তো আছে। সত্য বলে, বলো। বলছি, এবার তল্পি গোটাও। ছুটি তো কবে শেষ হয়ে গেছে। নেহাত সাহেব সুনজরে দেখে, তাই সাহস করে এতদিন কামাই চলছে, কিন্তু মাত্রা রাখতে হবে তো। সত্য একবার আশাওড়ার বেড়া ঘেরা আর কাটা নটের জঙ্গলে ভরা উঠোনটায় চোখ বুলোয়, একবার ভরা আকাশটার দিকে তাকায়, তারপর নবকুমারের দিকে তাকিয়ে বলে, তা বেমাত্রা কাজ করবেই বা কেন? দুর্গা বলে, বেরিয়ে পড়ো এবার। বেরিয়ে পড়ো বললেই তো পড়া হচ্ছে না। পাঁজি পুঁথি দেখতে হবে, বাড়িতে মায়ের কাছে থাকতে একটা ঝিয়ের ব্যবস্থা করতে হবে। তোমাকে সেটা জানান দিচ্ছি, মায়ের কাছেও তো রয়ে শুয়ে পারতে হবে কথাটা। সত্য শান্ত গলায় বলে, সাহেবের আপিসের চাকরি, ছুটি ফুরিয়ে গেলে অধিক দিন থাকা চলে না, একথা কচি ছেলেটাও বুঝে। মাকে বা বোঝাতে হবে কেন? হবে কেন? জানো না মা চিরকালে অবুঝ? তোমার দ্বারা যতটি হচ্ছে ততটি ঝিয়ের দ্বারা হবে না, সেটা তো সত্যি। কাজে কাজেই ঝিয়ের দ্বারা করাতে হবে কেন?
সত্য স্থির গলায় বলে, আমার তো আর আপিসের ছুটি ফুরোয়নি, আমি তো চলে যাচ্ছি না কোথাও। আমি তো যাচ্ছি না? এ কি নিদারুণ বাণী! নবকুমার আকাশ থেকে পড়ে। তুমি যাচ্ছ না? না, আমি এক্ষেত্রে যাব কি করে? বুঝলাম, মানলাম সেটা অকর্তব্য হবে, কিন্তু ওদিকে ছেলে দুটো কতকাল হাত পুড়িয়ে খাবে? তা যতকাল না তাদের ঠাকুরদার রোগ সারে। ও রোগ আর সেরেছে। নবকুমার আক্ষেপে ডুকরে ওঠে। ওকে সারবার রোগ? এখন শুধু পড়ে পড়ে দিন গোনা। সত্য সামান্য হেসে বলে, তা সেদিন তো কেউ একা বসে গোনেনি, দিন গোনার সঙ্গী হতে হয় আত্মীয় বন্ধু ছেলে মেয়েকে। তার মানে তুমি থাকবে? নবকুমার চোখে অন্ধকার দেখে। নবকুমার যেন অকুল সমুদ্রে পড়ে। সত্য যে এমন একটা অদ্ভুত সংকল্প করে বসে আছে, এ কথা তো স্বপ্নেও ভাবেনি। বরং উল্টোটাই ভেবেছিল সত্য কলকাতায় যাবার জন্য এক পায়ে খাড়া আছে, প্রস্তাবটা উঠতে যা দেরি। কিন্তু এ কি? প্রথমটা সত্য সংকল্পকে অবাস্তব বলে উড়িয়ে দিতে চেষ্টা করে নবকুমার, অসম্ভব বলে অভিহিত করে। তারপর কাকতি মিনতি করতে থাকে, ছেলেদের মুখ চাইতে বলে, নিজের টাইমের ভাতের কথা তোলে এবং শেষ অস্ত্র হিসেবে বলে ওঠে, আর এই যে বলেছিলে সামনের মাস থেকে সুবর্ণকে স্কুলে ভর্তি করে দিবে, তার কি হবে? তার? সত্য স্থির অবিচল গলায় বলে, হবে না। হবে না? শখ মিটে গেল? শখ? সত্য কঠিন গলায় বলে, তার শখে যদি বলছো তো বলতে হয়, কর্তব্যের কাছে শখ বড় নয়। নবকুমার আবার মিনতি শুরু করে, বারবার বোঝাতে থাকে, ভালো মতো একটা লোকের ব্যবস্থা করে দিতে পারলে মা ঠিক চালিয়ে নিতে পারবে। সত্য একেবারে বলে, তা হয় না। আর আমি যদি বলি সুবর্ণকে ছেড়ে আমি থাকতে পারবো না? ওটা বাজে কথা। ছেড়ে থাকতে পারবো না বলে কোনো কথা নেই জগতে, কত কারণেই ছাড়তে হয়। নবকুমার কাঁদো কাঁদো হয়। স্বামী পুত্রকে একেবারে ভাসিয়ে দিয়ে দেবই? বাবার তো এখন। পাগলামি করছো কেন? ধরো রোগটা যদি আমারই হতো। অতপর যুক্তির পথ ত্যাগ করে, এলোমেলো পথ ধরে নবকুমার। বলে, নবকুমারী কিংবা ছেলেদের যদি হঠাৎ অসুখ বিসুখ করে? সত্য মৃদু হেসে বলে, সে যদি করে, কপালে যদি লেখা থাকে, আমি কি আটকাতে পারবো? আটকাতে না পারো, সেবা করতে পারবে, সেটা কি মুশকিল? অত কথাই বা ভাবছো কেন? সহজ সুস্থ মানুষ, 3 বাপ বেটায় থাকবে খাবে, এতে ভাবনার কি আছে? আর তেমন দরকার হয় ঠাকুরঝি তো রয়েছেন। নবকুমার এবার মার মূর্তি হয়, প্রায় খিচিয়ে উঠে বলে, তা তোমার সেই ঠাকুরঝিটি বা কলকাতায় বসে সুখ করবেন কেন? তিনি এসে মামার সেবা করতে পারেন না? চিরকালটা এখানে কাটল। সত্য বিরক্ত হয়। নিজের দায়ে অপরের ঘাড়ে চাপাবো অমন অন্যায় ইচ্ছে কেন? ঠাকুরঝির করার কথা না আমার করার কথা? নবকুমার অগ্নিশর্মা মুখে বলে, তারও কিছু কম কর্তব্য নয় যে মামা এতকাল ভাত কাপড় দিয়ে পুষল। থামো, নিজ কথাগুলো আর বলো না। ভাত কাপড়ের কথা যদি বললেই তো বলি, তার দামও উসুল করে নেওয়া হয়েছে। পরের বাড়ি খাটলে বরং ভাত কাপড়ের উপর মাইনে বলে হাত দিয়ে কিছু জমতো। চিরকালে স্পষ্ট বক্তার সত্য স্পষ্ট অভিমত প্রকাশে ভয় পায় না, কিন্তু নবকুমারের যে রাগ দেখাতে পারছে না, যতবারই ভাবছে যে একলা ফিরে যেতে হবে আর সেই বেশা বাড়িটাতেই নিতান্ত বাড়াতে হয়ে কাটাতে হবে কতকাল কে জানে, ততবারই বিশ্বভুবন অন্ধকার লাগছে তার। এতর পরেও তর্ক করতে ছাড়ে না সে। খোঁটা দিয়ে বলে, এতকাল তো শ্বশুর শাশুড়ি মুখ হতে ইচ্ছে করতো না সত্যবতীর, হঠাৎ এত ছেদ্দা উঠল কেন? বলল, আর কিছু নয়, টাইমের ভাত রেঁধে রেঁধে আলস্যে এসে গেছে, তাই গায়ের বেটাইমের সংসার ভালো লাগছে। ভয় দেখালো, ছেলেরা বড় হয়ে উঠেছে, এখন মায়ের চোখ ছাড়া হয়ে বেশি দিন থাকলে স্বভাব চরিত্র খারাপ হয়ে বসতে পারে, আরও অনেক রকম বলতে পারে। উল্টো পাল্টা সামঞ্জস্যহীন। তবু সত্যবতী নিজ সংকল্পে অটল। ছেলেদের স্বভাব চরিত্রের কথা নিয়ে আতঙ্কিত হওয়া দেখে শুধু ভ্রু কুঁচকে বলল,
তেমন ছেলে যদি মানুষ করে থাকি তো নিজের হাতে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলবো ছেলেকে, আর নিজে গলায় দড়ি দিয়ে ঝুলবো। মোট কথা, নবকুমারকে একাই ফিরতে হলো। সুবর্ণ বাবা বাবা করে পথ অবধি ছুটে কাটতে কাটতে বাড়ি ফিরল। নীলাম্বরকে নিয়ে এখন সদর সর্বদা আর জীবন মরণ সমস্যা নেই। অতএব এলোকেশী পেয়ারাতলার উত্তপ্ত বাদ প্রতিবাদটির মূল রহস্য ভেদ করতে ঘর থেকে বেরিয়ে কাঁঠাল পাতা ঝরা পাতা পরিষ্কার করতে থাকেন। কিন্তু পোড়া বয়সের এমনই জ্বালা কানটা ভোঁতা হয়ে গিয়ে শত্রুতা ভাসে, ভালো বুঝতে দেয় না। অজ্ঞতায় জিজ্ঞেস করতে হয়, অত কিসের রাগারাগি হচ্ছে নবার সঙ্গে? সত্য উত্তর দেয় না তা নয়, দেয়, বলে, ছেলে ছেলের বউয়ের ঘরোয়া কথা, ও আপনি শুনে কি করবেন মা? আপনি? হ্যাঁ, কলকাতা থেকে ফিরে শাশুড়িকে আপনি বলতে সত্য। এলোকেশী এই মেয়ে মর্দানি দেখে অবাক হয়েছিলেন, বলেছিলেন, মেয়ে মানুষের মুখে বৈঠকখানা বেটা ছেলের মতো আপনি? আপনিটা আপনি বলো না বাছা, শুনে গা জ্বলে যায়। সত্য বলেছিল, যা সভ্যতার সৌজন্য তা করতে দোষ কি? বেটা ছেলেরই সভ্য হতে আছে, মেয়ে মানুষের নেই। গুরুজনকে আপনি বলাই তো ভালো। একে হাড় জ্বালানো কথা, তাই সে আপনি। এলোকেশী বেসামাল হন, কোমরে কাপড় গুছতে গুছতে চিৎকার করেন, ওরে তোর ভেতরটা চিনতে আমার আর বাকি নেই। ওই আদমরা শ্বশুরকে ফেলে বাসায় যাওয়ার জন্য মরছিলে কোদল করে, বুঝি না আমি কিছু? সত্য প্রায় হাসির সুরে বলে, তা আপনি আর বুঝবেন না কেন? প্রাচীন হয়েছেন, জগতের কত দেখেছেন। দেখেছি, তবে তোর মতন আর দুটো দেখিনি, আর আমার এই ভেড়া কান্ত ছেলের মতন ছেলে দুটোও দেখিনি। যাবে তো নিয়ে মাথায় করে। সত্য মৃদু স্বরে বলে, না, একাই যাবেন। এলোকেশীর মুখে হাসির আভাস দেখা দেয়, কারণ এদিকে যত পাজি হোক, কাজে কর্মে যে চৌকস। ও এসে পর্যন্ত তো এলোকেশীকে কোনো দিকে তাকিয়ে দেখতে হচ্ছে না। অত বড় রুগী, এই সংসার, গরু বাছর গাছপালা হাঙ্গাম তো কম নয়। তাছাড়া মেয়েটার উপর মায়া পড়ে গেছে এলোকেশীর। চলে যাবে ভেবে হাত পা আঁচড়ানি আসছিল, যাবে না শূন্যে আহ্লাদ গোপন করতে পারলেন না। ছেলে যে তার চিরকালের পিতৃমাতৃভক্ত, সেটি সত্যর কাছে সাড়ম্বরে ঘোষণা করে বান্ধবীদের কাছে বলে বেড়াতে লাগলেন। যাবার জন্য লাফিয়েছিল হারামজাদি, নবা কান করেনি। মুখে নাথি মেরে একা চলে যাবে বলেছি, সেই নিয়ে ভাই কি ঝগড়া, কি ঝগড়া, কা করে তো চিল পড়ে। সত্য অপ্রতিবাদে শুনে যায় এসব কথা, স্থির ধৈর্যে আপন কাজ করে যায়। সত্যকে ঈর্ষা বিদ্বেষ ও সমীহ দৃষ্টিতে দেখছিল, কিন্তু যখন দেখল নবকুমার চলে গেল সত্যকে রেখে, এবং সত্য ঠিক তাদের মতনই জীবনযাত্রার মধ্যে নির্ভুল চলছে, তখন সাহস সঞ্চয় করে হৃদ্যতা করতে এলো। অবশ্য তারাও নেহাত খুকি নয়, কারো দু একটা জামাই হয়ে গেছে, কারো নাতি নাতনি হয়েছে। সত্তর বেশি বয়সী সন্তান হয়েছে, তাও প্রথমটি নেই, দ্বিতীয় তৃতীয়টি দুটিই ছেলে। কোল পোছা এই মেয়েটার কবে বিয়ে হবে কে জানে, তাই সত্য জীবনে পরিণতি আসেনি। ওরা ওদের পরিণত বুদ্ধি নিয়ে বলে, বাব্বা, দজ্জাল শাশুড়ি ঢের দেখছি, বউ কাটকে শাশুড়িও দেখছি, তোমার শাশুড়ির মতো এমন আর দেখলাম না, কি অকথা কুকথা কইতে পারে বাবা। সত্য বলে, ভীমরতির বয়সে অমন কত আজে বাজে কথা বলে মানুষ, আমরাও বুড়ো হলে অবশ্যই বলবো, রাগ করে লাভ কি। ওরা কিছুদিন পরে দেমাকি বলে ত্যাগ করে সত্যকে। ধীরে ধীরে মাস গড়ায়, মাস গড়াতে গড়াতে বছর। নীলাম্বর একই অবস্থায় আছেন, না জীবিত না মৃত, আর তার সঙ্গে আরও একটা মানুষ নিতান্ত কর্তব্যবোধে জীবন মৃত হয়ে পড়ে আছে। নবকুমার মাঝে মাঝে ছুটি ছাটায় আসে, ছেলেরাও আসে, কিন্তু নীলাম্বরের জীবদ্দশায় যে সত্যকে নিয়ে যাওয়া যাবে এই বিশ্বাস আর নেই তাদের। নবকুমার রায় দিয়েছে, ভূতে পেয়েছে ওকে, ওই খিড়কির দরজায় রাত বিরতে যাওয়া, বেলগাছ কাঁঠাল গাছ সৃষ্টি। সত্যি ভূতে না পেলে কেউ এমন করে নিজের মাথা নিজে খায়, নিজের পায়ে নিজে কুড়ুল মারে? সাধন সরলও মায়ের দৃঢ়তায় অবাক হয়ে যায়। তা এক হিসেবে ওই ভূতে পাওয়া কথাটাই হয়তো সত্যি।
যে সত্য মেয়েকে স্কুলে দেবার জন্য, মেয়ের বয়সটা অন্তত গোটা 5 হবার জন্য এক একটি করে দিন গুনছিল, সে হঠাৎ সেই বিষয়ে এমন নির্বিকার হয়ে গেল কি করে? কিন্তু সত্যি কি নির্বিকার? ওই একটা কারণে কি মাঝে মাঝে কর্তব্যবোধের বন্ধন ছিন্ন করে এখান থেকে ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করে না সত্যবতীর? সে তো ভেবে নিয়েছিল অবস্থাকে মানিয়ে নিয়ে চলতেই হবে। অতএব নিজেই পড়িয়ে পড়িয়ে 2টো ক্লাসের যোগ্যী করে তুলবে সুবর্ণকে। কিন্তু এলোকেশি যেন ওইটিতেই বাগড়া দিতে বদ্ধপরিকর। সত্যকে মেয়ে নিয়ে পড়াতে বসতে দেখলেই রেগে জ্বলে মরবেন তিনি, আর ছুতোয় নাতায় ডাক দিয়ে উঠিয়ে ছাড়বেন তাকে। সুবর্ণ যদি একবার পেন্সিল নিয়ে বসবে তো দূর করে দে, ফেলে দে ইত্যাদি তীব্র মন্তব্যে দিশেহারা করে তুলবেন বেচারাকে। ক্রমশ আরও চালাকি চালাচ্ছেন। সুবর্ণ পড়তে বসলেই ডাকবেন, সুবর্ণ, তোর ঠাকুরদা তোকে ডাকছে। সুবর্ণ মায়ের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। সত্য চোখের আগুন চোখে চেপে বলে, যাও শুনে এসো। কিন্তু 2-1 ঘন্টার মধ্যে আর ফিরে নামে। ফিরতে দেন না এলোকেশি। ঠাকুরদার গায়ে হাত বুলানোর কাজে তাকে নিযুক্ত করে। মেয়ে মানুষের বিদ্যে শেখা যে কতদূর গর্হিত কাজ তাই বোঝাতে চেষ্টা করেন নাতনিকে। এতেও কাজ না এগোলে সারা দুপুর তাকে নিয়ে পাড়া বেড়াতে বেরো। সত্য 1-8 দিন বলে, ঠাকুরকে ফেলে আপনি বেরোন, আমি কাজে থাকি, উনি একা পড়ে থাকেন। এলোকেশি অপ্রতিভ ঢাকতে বিরক্তিটা বাড়ান। তা থাকবেন না আর কি হবে? কথাতেই আছে, নিত্যি নেই দেয় কে? নিত্যি রোগী দেখে কে? আর ওই মানুষের কাছে বসা না বসা কথা জড়িয়ে গেছে, রাত দিন মুখুক নিয়ে নাল পড়ছে। কি কথা কইব, কি সেবা করব? আমার আর রুচিও নেই। আজন্ম জ্বালিয়ে পুড়িয়ে খেলেন, এখন বিছানায় পড়েও জ্বালিয়ে খাচ্ছেন। কই, যে লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা চিরটা কাল দখল করে বসে থাকলো, সে এসে সেবা করতে পারছে না? সত্য কখনো লজ্জা পেয়ে চুপ করে যায়, কখনো মৃদু প্রশ্ন করে, করতে এলে আপনি বাড়িতে ঢুকতে দেবেন? এলোকেশির সদ্ভব চিৎকার করেন, ঢুকতে দেব? মুড়ো খ্যাংরা নেই বাড়িতে, ভাঙা আসবাটি। এই বুড়োর চোখের ওপর ঝেঁটিয়ে বিষ ছাড়ব না? অঙ্গই পড়ে গেছে, চোখ দুটো তো আছে, দেখব প্যাট প্যাট করে। আর প্রশ্ন করে না সত্য, আর উত্তর দেয় না। আড়ালে সত্য সুবর্ণকে পড়ার জন্য তাড়না করে। সুবর্ণ কখনো কাঁদে, কখনো সতেজ জবাব দেয়, আমি কি করব? ঠাকুমা যে ডাকে, পড়লে গাল দেয়, ঠাকুমা যে রাগী। বলে, তবু সত্য দিনে দিনে অনুভব করে ঠাকুরমার দিকেই ঢল নামছে মেয়ের, ঠাকুরমারই নাওটা হচ্ছে। এই লোকসান সবা বুঝে কঠিন উঠছে ক্রমশ, অথচ সুবর্ণকে দোষ দেওয়া যায় না। ঠাকুরমার কাছে যে সর্ববিধ প্রলোভনের বস্তু। ঠাকুরমার সঙ্গে পাড়া বেড়ানো, ঠাকুরমার সঙ্গে ঠাকুরতলায় গিয়ে বসে থাকা, ঠাকুরমার কাছে যত অপেক্ষি কুপুত্থি, আর ঠাকুরমার কাছেই যত গল্প। শুধু রূপকথার গল্প নয়, এমনি গল্পও চলে। এলোকেশি বলেন, তোর মার কি ইচ্ছে জানিস? কলকাতায় গিয়ে তোকে ম্যামের স্কুলে পড়িয়ে আপিসে চাকরি করতে পাঠাবে, বিয়ে দেবে না, গয়না কাপড় দেবে না, খালি চোখ রাঙাবে আর পড়াবে। আর যদি আমার কাছে থাকিস তো লাল টুকটুকে বর এনে বিয়ে দেব, এত এত গয়না দিব, লাল বানারসি শাড়ি দিব, তারপর সে বিয়েতে কত ঘটা করব। উৎসুক আগ্রহে অধীর শিশু ঠাকুমার কাজ ঘেঁষে বলে, কি গয়না দেবে ঠাকুমা? এলোকেশি সোৎসাহে বলেন, এই মাথার মুটকু, গলার চিক, সাতনুড়ি, দানার মালা, হাতে তাগা, বাজবন্ধ মুরকি মাদুলি, নিচের হাতে 12টি কঙ্কন, বালার শাখা, পায়ে মল চরণপদ্ম। সুবর্ণ বিগলিত কণ্ঠে বলে, আর খোপায় ফুল দেবে না ঠাকুমা, ও বাড়ি কাকিমার মতন? তাও দেব, মাথায় ফুল, কানে ঢেরি ঝুমকো। এখন বল, আমার কাছে থাকবি না মার সঙ্গে কলকাতায় যাবি? বলা বাহুল্য সুবর্ণ সতেজে বলে, তোমার কাছেই থাকবো। তোর মা থাকতে দিলে তো মেরে মেরে নিয়ে যাবে। ইস, দেবে না বই কি, যাবে বই কি, আমি তাহলে এমন কাঁদবো আকাশ ফেটে যাবে। এলোকেশি সহর্ষ চিত্তে বলে, তা তুই পারবি, সে জোর আছে। ওই মায়ের মেয়ে তো, মা যেমন কুকুর তার উপযুক্ত মুকুর হবি তুই। তিলে তিলে কাজ এগোয়,
দিনে দিনে পূর্ণ শশীর রাহুগ্রস্ত হতে থাকে। তাছাড়া মাকে ঠিক একান্ত আপন হিসেবে দেখতেই বা পেল কবে সুবর্ণ? নিতান্ত শৈশবটা তো কেটেছে পিসির কাছে, তারপর সত্যর উদাসীনতায় বাপের কাছেই বেশি বেশি। আবার বাপ চলে যাবার সময় চলে গেছে। তোর মা তোকে আমার সঙ্গে যেতে দিলে না, তার ওপর মানেই লেখাপড়া। যে পড়া লেখাকে ঠাকুমা বিষ দেখে, আর সুবর্ণরও কিছু মধু ঠেকে না। অতএব মা সম্পর্কে একটু বৈরক্তি ভাব গড়ে উঠেছে সুবর্ণর। পরিপূরক হিসেবে ঠাকুরমার প্রতি বন্ধুভাব। সত্য এই ধ্বংসের ছবি দেখতে পায়। তীব্র যন্ত্রণায় রাত্রে প্রায় ঘুম আসে না সত্যর। মাঝে মাঝে মনের মধ্যে এ প্রশ্নও আসে, আমি কি ভুল করেছি? নবকুমারের প্রস্তাবে কি রাজি হওয়া উচিত ছিল তখন? কিন্তু কে জানতো মৃত্যু এমনভাবে কুটিল ব্যঙ্গ করবে সত্যর সঙ্গে? কে জানতো একটা অনুভূতিহীন মাংসপিণ্ড পৃথিবীর মাটি কিছুতেই ছাড়তে চাইবে না? আবার ভাবে, ছি ছি, এ কি ভাবছি আমি? এরকম চিন্তাতেও যে প্রায়শ্চিত্তের প্রয়োজন। অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছায় সত্য, আর সেই সিদ্ধান্তের বশেই নবকুমারকে চিঠি লেখে। তুমি অবশ্য করে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি আসবে। সুবর্ণকে নিয়ে যাবে তুমি, নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দেবে। যতদিন না আমি যেতে পারি, ঠাকুরঝি কাছেই থাকুক। এমনভাবে ইহকাল পরকাল মাটি হতে দিতে পারবো না মেয়েটার। ঠাকুরঝির কাছে ভালোই থাকবে। বলতে গেলে সুবর্ণ তো তারই। এই প্রথম নবকুমারকে চিঠি লেখা। এর আগে যা লিখেছে বা লেখে সবই ছেলেদের কাছে। প্রথম পত্র, কিন্তু প্রেমপত্র নয়। এই চিঠি নিয়ে নবকুমার সদুর কাছে গিয়ে সত্যর আক্কেল এবং নির্বুদ্ধিতা সম্পর্কে খুব গলাবাজি করে, কিন্তু সদুই থামায়। বলে, অন্যায়টা কি বলেছে বউ? একদিকে জড়ো না মনীষী রোগী, একদিকে সংসার, আর একদিকে ওই দামাল ছটফটে মেয়ে। তার উপর আবার মামের মধুমাখা বাক্যে তো আছেই। পেরে উঠবে কেন আর? নয় নয় করে প্রায় 1.5 বছর হয়ে গেল। না না, তুই তাকে নিয়েই আয়, আমি দেখব। আহা, পড়া পড়া করে বাঁচে না বউটা। নবকুমারের মুখে আসে, তার চাইতে তুমিই যাও না দুদিন, ও চলে আসুক। কিন্তু বলতে পারে না। মুকুন্দ মুখুজ্জির সামনে অসীম। এখন ওই বাজখাই এবং রাশভারী পুরুষটির গিন্নি সতু। মামার বাড়ি পড়ে থাকা হতভাগী ভাগ্নি নয়। ঘাড় গুজে বলে, বেশ, তাই যাব। কিন্তু অলক্ষ্য দেবতা বোধহয় তখন অলক্ষ্যে উপস্থিত ছিলেন, আর কৌতুকের মেজাজে ছিলেন। তাই তা বিধাতার কৌতুক ছাড়া আর কি? এতদিন যে জড় মাংসপিণ্ডটা শুধু পরমায়ু ফুরানোর অভাবে পৃথিবীর খানিকটা জায়গা জুড়ে থেকে অজপার ঋণ শোধ করেছিল, সেই জড় পিণ্ডটা আচমকা এমন একটা মুহূর্তে তার বহু বছরের দখলীকৃত জমিটা ছেড়ে দিয়ে চলে গেল, যেটা একটা চরম মুহূর্ত। অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক নিন্দে কুড়িয়ে, আর এলোকিসের অনেক শাপমন্যি উড়িয়ে দিয়ে সত্যবতী যখন কোনো প্রকারে সুবর্ণকে নবকুমারের সঙ্গে বাড়ির বার করাতে সমর্থ হয়েছে, আর ক্রুব্ধ ক্ষুব্ধ কণ্ঠরুদ্ধ নবকুমার মনে মনে প্রতিজ্ঞা করতে করতে পা বাড়িয়েছে, সুবর্ণকে নিয়ে গিয়ে ওই মায়া মমতা শূন্য হৃদয়হীনা পাষাণী মায়ের নাম ভুলিয়ে ছাড়বে, ঠিক সেই সময় বিধাতা সেই কৌতুকের হাসিটি হাসলেন। সেই হাসির ফলে এলোকেশের সহসা প্রচণ্ড এক চিৎকারে গগন বিদীর্ণ করে ঘর থেকে আছড়ে এসে উঠোনে পড়লেন। এত বিরাট চিৎকারের মধ্য থেকে কথা হৃদয়ঙ্গম করা শক্ত, তবে করতে পারলে শুনতে পাওয়া যেত। এলোকেশের সদমূর্তুকে উদ্দেশ্য করে চিৎকার করছেন, ওগো, হাতে করে মেরে ফেললো তোমায়, ব্যাটা ব্যাটার বউ হাতে করে মেরে ফেললো। হ্যাঁ, শেষ পর্যন্ত এই কলঙ্কই মাথায় বইতে হলো সত্যবতী আর নবকুমারকে। হাতে করে মেরে ফেলেছে তারা নীলাম্বরকে। এলোকেশে আকাশ ফাটিয়ে বোঝাচ্ছেন সবাইকে, নাতনিটা তার প্রাণ পাখি ছিল। সেটাকে টেনে হিঁচড়ে বাড়ি বার করে নিয়ে গেল স্বামী স্ত্রীতে পরামর্শ করে। আর বাঁচে মানুষ? যেই বার করে নিয়ে গেল সেই ধরফড়িয়ে প্রাণটা বেরিয়ে গেল। যাবে না? এত বড় দাগা বুক বুকে সয়। রোগজীর্ণ খাঁচাখানা মনের কষ্টে গুঁড়ো হয়ে গেল। যে শুনল সে ছিছিক্কার দিল শহরে ছেলে বউয়ের হৃদয়হীনতাকে। কেউ এ প্রশ্ন তুলল না, মন কেমন করবার মতো মনটা নীলাম্বরে ছিল কোথায়?
দীর্ঘকাল ধরে বোধহীন অনুভূতিহীন একটা জড় মাংসপিণ্ড মাত্র হয়ে পড়েছিল যে প্রাণীটা শুধু পরমায়ু ফুরানোর অপেক্ষায়, তার প্রাণ পাখির খবরটা এলো কিসে জানলেন কোন উপায়? নবকুমার এসে যখন বাবা বাবা করে সহস্র ডাক ডেকেছিল, এতটুকু চৈতন্যের স্ফুরণ তো দেখা যায়নি সেই পিণ্ডটার মধ্যে। সুবর্ণ চলে যাচ্ছে এই ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে কি তবে ঝলসে উঠল তার রোগ চৈতন্য অনুভূতি? না, এসব প্রশ্ন কেউ তোলেনি। সত্যবতীর পাষাণিত্যটাই প্রধান হয়ে উঠেছিল। কিন্তু সে যাক, নিন্দিত সত্যবতীর সঙ্গের সাথী, সমস্যা অন্য। সমস্যা এলো পরে। বাপের শ্রাদ্ধ শান্তি তো নবকুমার সাধ্যের অতিরিক্ত করল। সত্য প্রবল প্ররোচনায় অনিচ্ছা সত্ত্বেও অনেক খরচ করতে হলো তাকে। বৃষৎসর্গ পণ্ডিত বিদায়, সত্য ব্রাহ্মণকে ছত্র পাদুকা দান, অনেক কিছুই বিধান বার করেছিল সত্য। সদু এসেছিল মামা শ্রাদ্ধর ঘটায় এবং একা আসেনি। বরকে আর দুই ছেলেকে সদু সঙ্গে নিয়ে এসেছিল। সদুর পাতা চাপা কপাল দেখে হা হয়ে গিয়েছিল সবাই। তাছাড়া নিতাইয়ের বউ এই উপলক্ষে গ্রামে ঘুরে গেল একবার। এ পর্যন্ত সবই বেশ। গোল বাঁধল যাত্রাকালে। এখন আর সত্যবতীর এখানে থাকার কারণ নেই, অতএব যাবে। কিন্তু এলোকেশীর একা থাকার প্রশ্নটাও ফেলনা নয়। সত্যবতী প্রস্তাব তুলল, ঠাকুরনু এবার চলুন আমাদের সঙ্গে। এ প্রস্তাবের খবরে শুধু অবশ্য আড়ালে বলেছিল, মর নির্বুদ্ধি ঠিকই, নিয়ে যাওয়া মানে তো চিরকালের মতো নিয়ে যাওয়া। তার মানে তোর সুখের সংসারে কুল কাঠের আংড়া জেলে দেওয়া। এতগুলো দিন তো হারমাস কালে করলি, স্বামী পুত্তরের হাড়ির হাল হলো, তার পুরস্কার হলো খানিক বদনাম। আবার এখন শাউরিকে মাথায় করে নিয়ে যা, আর ও তোর বুকের ভাতের হাড়ি খাক বসাক, বলেছিল সদু। কিন্তু নবকুমার হাতে চাঁদ পেল। মার যদি এত বড় একটা সুব্যবস্থা হওয়া সম্ভব হয়, আর ভাবনা কি? সত্যিই সত্যর বুদ্ধি আছে, সাহসও আছে। কিন্তু এলোকেশী এই সুব্যবস্থায় কর্ণপাত করলেন না। তিনি আর একবার ছেলেকে ধিক্কার দিলেন। বাপ মরতে না মরতে ভিড়ে সন্ধি পিদ্দিম বন্ধ করার প্রস্তাবে। সন্ধ্যাদীপ, তার জন্য জ্ঞাতিদের কাউকে বলে কয়ে এলে? গলায় দড়িয়ে এলোকেশীর। যাদের দেখলে বিষ উঠে তাদের শরণাপন্ন হতে যাবেন? তাছাড়া এই চিরকালের জায়গা ছেড়ে বৃদ্ধ বয়সে শহরে খাঁচায় দম বন্ধ হয়ে মরতে যাবেন তিনি, বিবি বউয়ের সুবিধে করতে? এসব দুর্মতি ছাড়ুক নবকুমার। তাহলে সমস্যার সমাধানটা কি? কি আবার? রাতে আগলাতে একটা শক্তপোক্ত মেয়েলোক ঠিক রেখে যাক নবকুমার মায়ের জন্য, আর মায়ের এই শোকা তাপা প্রাণ শীতল করতে মেয়েটাকে রেখে যাব। এক্ষুনি ও যে ছিঁড়ে নিয়ে গেলে এলোকেশু নির্ঘাত প্রতি পদাঙ্ক অনুকরণ করবেন। নবকুমার মাথায় হাত দিয়ে বলেন, শুনলে কথা? সত্যবতী যাত্রাকালে গোছগাছ করছিল। সে গোছ বন্ধ না রেখেই বলল, শুনলাম বই কি। এখন উপায়? উপায় আর কি? মাকে দম বন্ধ করে মেরে ফেলার ব্যবস্থা করে তো লাভ নেই, তার থেকে একটা ঝিয়ের ব্যবস্থাই করো। আর সুবর্ণ? সুবর্ণ আমাদের সঙ্গে যাবে। সংক্ষেপে রায় দেয় সত্য। তা তো যাবে, কিন্তু একেই তো বাবার জন্য বদনামে শেষ নেই, তার উপর আবার যদি মা সত্যি। কি? যদি মন কেমন করে মরে যান? সত্য তীক্ষ্ণ একটু হেসে বলে, তাহলে তো সহমরণের পুণ্যই হয়ে যায়। একই অনলে দগ্ধ হয়ে উভয়ের মৃত্যু। তামাশা করছো? পাগল, এ কি আবার তামাশার কথা? আমি কিন্তু বলতে পারবো না মাকে। তোমায় বলতে হবে না, যা বলবার আমিই বলবো। কিং কর্তব্য বিমূঢ় নবকুমার বুঝে উঠতে পারে না এক্ষেত্রে কি করা উচিত। মা যেটা বলেছেন সেটা অযৌক্তিক, বউ যেটা বলছে সেটা অকর্তব্য। তাহলে অবশ্য একটা কাজ আছে নবকুমারের, চিরকালের কাজ। প্রথমে একবার সত্যর কথার প্রতিবাদ করে নেওয়া। সেটাই করে। বলে, পিতৃহত্যার পাতক হয়েছি, আবার মাতৃহত্যার পাতক হব? সত্য অবিচল। উপায় কি? তোমার ললাটে যদি বিধাতা এই দণ্ড লিখে থাকে, তাই হবে। সুবর্ণ তোমার একলার নয়, বাপ ঠাকুমারও ওর উপর দাবি দেওয়া আছে। তা অবশ্যই আছে, তবে কতখানি আছে তার ফয়সালা করতে তো আবার তোমাদের আইন আদালত করতে হয়। কি বললে? কি বললে তুমি? কিছু না।
সত্য হাতের কাজে মন রেখে বলে, যাই বলাচ্ছ তাই বলতে হচ্ছে। শ্বশুরের সময় তো কর্তব্য উতলে উঠেছিল, আমাকে একেবারে ধুলোর অধম করেছিলে। এখন শাশুড়ির বেলায় এমন মারমূর্তির কারণ? কারণ বোঝাতে বসেই এত ধৈর্য আমার নেই। সুবর্ণা আমার সঙ্গে যাবে, এই হচ্ছে কথা। সত্যর শেষ কথা। অতএব এ কথার নড়চড় নেই। তাছাড়া ওদিকে ছেলে দুটো তালে বর হয়ে উঠেছে, আর মা অন্তপ্রাণ তাদের, বাপের সঙ্গে আদৌ বনে না। কাজে পৃষ্ঠবল সত্তরই বেশি। কলেজ কামাই হচ্ছে বলে চলে গেল ছেলেরা, কিন্তু যাবার সময় বলে গেছে, মা যা বললেন নিশ্চিত তাই যেন করা হয়। এ কি বেপরোয়া কথা, এ কি দুঃসাহসিক কথা। বাপ তুচ্ছ মা প্রধান। নবকুমার এই সমালোচনা তুলেছিল, কিন্তু সত্যর ব্যঙ্গ থামিয়ে দিয়েছে তাকে। সত্য বলে উঠেছিল, আহা, তা ওতে রাগের কি আছে? মাতৃভক্তির বংশ, মাতৃভক্ত হবে না কেন? মাতৃভক্তি কি খারাপ বস্তু? যদিচ মেয়েকে আর বউকে দীর্ঘকাল পরে নিয়ে যেতে পেরে কৃতার্থ হচ্ছে নবকুমার, তবু স্বভাব বশে এই তর্ক, এই প্রতিবাদ। যথারীতি শেষ পর্যন্ত সত্য ইচ্ছায় জয়ী হল। প্রায় 2 বছর পরে আবার শ্বশুরবাড়ির চৌকাঠ ডিঙল সত্য, স্বামীর সঙ্গে মেয়ের হাত ধরে। পিছনে মরা কান্না কাঁদতে লাগলেন এলোকেশে আছড়ে আছড়ে, কপালে ঘা মেরে মেরে। এবার কিন্তু গ্রামের লোক এলোকেশের কাজকে তেমন সমর্থন করল না। বলতে লাগলো, ছেলে বউ নিয়ে যেতে চাইছিল, গেলেই হতো। কালীগঙ্গার দেশ, কত বড় একটা তীর্থস্থান, যেতে বাধা কি ছিল? সত্যি তো আর ছেলে অফিস ছেড়ে দিয়ে বসে থাকবে না, আর বউ চিরকাল স্বামী পুত্রের সংসারকে ভাসিয়ে বসে থাকবে না। তবে একা ঘরে কোন দিন মরে পড়ে থাকে পাড়ার লোকেরা হাত জ্বালাবে। তাছাড়া ছেলেটা যাত্রা করছে, মহাগুরু নিপাতের বছর পড়ল তার। মরা কান্না কেঁদে এ কি অকল্যাণ করা? এ যাবৎকাল এলোকেশের সকল প্রকার আচার আচরণই সমর্থনযোগ্য ছিল, এই প্রথম তাতে ভাঙন ধরল। কে জানে কেন, কে বলতে পারবে কারণ? এলোকেশে একা থাকায় পরোক্ষে পাড়ার লোকের ওপর কিছুটা দায়িত্ব পড়ল, তাই কি? অথবা বেশ কিছুটা বেওয়ারিশ জমিজমা, বাগান, পুকুর, গাছগাছালি সূক্ষ্ম লোভে বাগড়া পড়ল, তাই? ফলে ভর্তি 3টে বাগান, এলোকেশের মাছে ভর্তি 2টো পুকুর, তাছাড়া এদিকে ওদিকে আরো কত সব। নাকি অত লুব্ধমনা নয় এলোকেশের বান্ধবীরা? এ শুধু চিরাচরিত প্রভাব। বৈধব্যে স্ত্রীলোকের বাজার দর একটু পড়েই যায়। কর্তার গিন্নির দামই আলাদা। কর্তা গত হলে যা কিছু জোর গলায় জোর। সে যাই হোক, মোট কথা অবস্থাটা এই। এমনকি নিতাইয়ের বউ পর্যন্ত নবকুমারের মুখে ওই মরা কান্নার গল্প শুনে সত্যবতীর পক্ষ হলো। হলো হয়তো মনের অবস্থা তার হঠাৎ একটা কারণে ভয়ানক খারাপ হয়ে গেছে বলে। শ্রাদ্ধের নেমন্তন্ন সেরে বেশ উৎফুল্ল মনে কলকাতায় ফিরেছিল বেচারি। এসেই মাথায় বাজ, অভাবনীয় কাণ্ড। মায়ের কোল পোছায় একেবারে সব ছোট বোনটা এই কিছুদিন আগে বিয়ে হয়েছিল, বেঘরে প্রাণ হারিয়েছে তার আগের দিন। এসে দেখল ভাই বসে হাউ হাউ করে কাঁদছে। জানালো মেরে ফেলেছে তাকে শাশুড়িতে আর বরেতে মিলে। স্রেফ মেরে ফেলেছে। মেরে ফেলে রটিয়েছে রাত্রিকালে ঘাটে যেতে আছাড় খেয়ে পড়ে মরে গেছে। মেরে ফেলেছে? হা হয়ে গেল নবকুমার। নবকুমার আর সত্যবতী দুজনেই এসেছিল ভাবিনীর এই শোকতাপ শুনে। ইদানিং ভাবিনী নবকুমারের সঙ্গে একটু আড়াল রেখে একরকম কথাই কয়। এখন শোকের সময় আরো বাঁধ ভেঙেছে। মেরে ফেলল? নবকুমার বলে তীব্র স্বরে, এ কি মগের মুলুক? তাছাড়া আর কি? ভাবিনী চোখ মুছতে মুছতে বলে, সকল খুনের শাস্তি আছে, দেশে বউ খুন তো আর শাস্তি নেই। ওই ছেলের আবার এক্ষুনি ড্যাংডিঙে বিয়ে দেবে মাগে, যেতে আমাদেরই গেল। কচি বাচ্চা, 9 বছর পেরিয়ে এইসবে 10-এ পা দিয়েছে ভাই। কিছু জানে না, কিছু বোঝে না, আর কি ভালো মানুষ। শ্বশুরবাড়ি যাবার নামে 7 দিন ধরে খায়নি দায়নি, শুধু কেঁদেছে। গেল আর একটা মাসও নাচতে। মায়ের আমার অবস্থাটা ভাবো। আরও বহুবিধ আক্ষেপ করতে থাকে ভাবিনি। বলে, নিজের তার পেটে একটা জন্মায়নি, মায়ের এই কোল পোছা মেয়েটাকে সন্তান তুল্য দেখত, যেতে কিনা সেটাই দেখল। স্তব্ধ হয়ে বসে শুনছিল সত্য, সান্ত্বনা দেবার চেষ্টা করেনি। অনেকক্ষণ পরে আসতে বলে,
মেরে ফেলেছে সে কথা কে বললে? এমনি যা বলছে হতেও তো পারে। ও ভাই, এ কথা কি চাপা থাকে? তাদের পাড়ার লোক এসে আমার বাবার কাছে চুপি চুপি খবর দিয়ে গেল। ভাবিনি আর একবার ডুকরে কেঁদে ওঠে। তারা নাকি বলেছে একেবারে নৃশংস কাণ্ড মশাই, নোড়া দিয়ে ছেঁচে মেরে ফেলেছে, মাথা ফেটে একেবারে ছাতু। সত্য হঠাৎ যেন কেমন হয়ে যায়। সত্য চোখের মধ্যে যেন উন্মাদ মানুষদের সৃষ্টি। নোড়া দিয়ে ছেঁচে মেরে ফেলেছে? নবকুমার সত্যর এই পরিবর্তনে ভয় পায়, কিন্তু ভাবিনি তেমন লক্ষ্য করে না। একইভাবে বলে, ও দিদি, সেই নৃশংস কাণ্ডই করেছে। ব্যাটা আগে মেরে আধমরা করেছিল, মা দেখলে আধমরা হয়ে থাকাই বিপদ, তার চেয়ে পুরো শেষ করে দিই। আর কথা বলবে না, দিলে ঠুকে। বলো ভাই, এরা মানুষ না রাক্ষস? ভদ্রলোকের সাজে সেজে বেড়ায়, ভেতরে বাঘ সিংহী। ভাবিনি আবার চোখ মুছতে থাকে। সত্য হঠাৎ চিৎকার করে ওঠে, বসে বসে কাঁদবে, এই অন্যায় কোনো প্রতিকার করবে না? ভাবিনি একটু চমকায়। সত্য চোখের ওই দৃষ্টি এবার আর দৃষ্টি পথে পড়ে। কেমন থতমত খেয়ে বলে, আর প্রতিকারে কি আছে ভাই? যা হবার তা তো হয়ে গেছে। যা হবার এই হবার ছিল? তা তাছাড়া আর কি? শেষ বয়সে মায়ের আমার এই শাস্তি ছিল কপালে। চমৎকার। আর ওদের কারো কোনো শাস্তির দরকার নেই? ওই খুনে মা বেটাকে ফাঁসি কাঠে ঝোলাবার চেষ্টা করবে না তোমরা? ভাবিনি কপালে করাঘাত করে বলে, হ্যাঁ, সে চেষ্টার লাভ কি বলো? পুটি তো আমাদের ফিরে আসবে না তাতে। মিথ্যে থানা পুলিশের ঝামেলা, মিথ্যে ঝামেলা, মিথ্যে ঝামেলা। সত্য কঠোর গলায় বলে, দেশে আরও হাজার হাজার পুটি নেই? তাদের ওপর অত্যাচার নেই? হাজার হাজার পুটি, সেটা আবার কি? তাজ্জব বনে যায় ভাবেনি। সত্যকে হঠাৎ অমন পাগল দেখাচ্ছে কেন? না বুঝে সুঝেই ভাবিনি ভয়ে ভয়ে বলে, অত্যাচার তো আছেই ভাই জগৎ জুড়ে। মেয়ে মানুষ তো পড়ে মার খেতেই জন্মেছে। তবে দুধের বাছাটা গেল তো, সেটাই বড় কষ্টের। এখনকার যে একটু বয়স হয়ে বিয়ে হচ্ছে সেটা ভালো। তোমার সুবর্ণকে যে স্কুলে ভর্তি করে দিয়েছ, ভালো করেছ। তবু একটু বল বুদ্ধি হোক। আহা, পুটিটা আমার নিপাট ভালো মানুষ ছিল ভাই। হঠাৎ দাঁড়িয়ে উঠে সত্য বলল, বাড়ি যাব। বাড়ি যাব? নবকুমার এই অসভ্যতায় অবাক হয়। মানুষটাকে দুটো সান্ত্বনা কথা বলা নেই, কিছু না। ব্যস্ত হয়ে বলে, যাবে তো, একটু রও না। না, বসতে পারছি না আমি, মাথার মধ্যে কেমন যাতনা হচ্ছে। কিছু মনে করো না বউ, শুধু একটা জিনিস চাই। তোমার ওই বোনের বরের নাম ধাম ঠিকানা আমায় দাও দেখি। নাম ধাম ঠিকানা? নবকুমার চমকে এবং ধমকে বলে, ওদের নাম ধাম ঠিকানা নিয়ে তুমি কি করবে? তোমার কি আছে কাজ? তুমি দাও তো বউ। ভাবিনী শিথিল স্বরে বলে, নাম তো রামচরণ ঘোষ, শ্বশুরের নাম ছিল তারাচরণ। থাকে কোথায়? ঠিকানা কি? নবকুমার আর একবার ধমক দেয়, কি মুশকিল, তাদের ঠিকানা তোমার কাজ কি? কড়া চিঠি লিখতে যাবে নাকি? কড়া চিঠি তাদের? না। সত্য একটু কঠোর কঠিন হাসি হেসে বলে, তাদের চিঠি লিখে কি হবে? অনুতাপে খান খান হবে। তবে আছে কাজ, তুমি বলো বউ। ঠিকানা আর কি? ভাবিনি যেন একটু অনিশ্চয়তা সত্ত্বে বলল, এই তো হাওড়া ৫৫ তলা, চৌমাথায় কোথায় একটা অসৎ গাছ আছে। ওসব যাক। সত্য নবকুমারকে বলে, তুমি যদি আরেকটু বসে তো থাকো, আমি যাচ্ছি। নবকুমার ব্যস্ত হয়ে বলে, না না, আমি আর কি করব, নিতাইও নেই, তোমরাই বরং গল্প সল্প করো, আমি যাই। হঠাৎ নিজেই সে তরবর করে পালায়, যেন ভয় পেয়েছে। সত্যকে ভয় সে চিরকালই করে, তবু তার মধ্যেও কোথায় যেন একটু ভরসা ছিল। কিন্তু এই ২ বছর কাল দূরে থাকা অবধি কেমন যেন ভরসা ছাড়া ভয় গ্রাস করেছে নবকুমারকে। যেন সত্যর মুখের দিকে তাকাতে সমীহ আসে, যেন চট করে আড়াল পেয়ে হাতটা একবার চেপে ধরতে পারবে, নিজের উপর এই আস্থা নেই। নবকুমারের চলে যাওয়ার দিকে একটুক্ষণ কেমন একরকম তাকিয়ে থেকে আসতে বলে সত্য, পাড়ার লোক তো খবরটা বলে গেল, কারণটা কিছু বলল?
বউয়ের কোনো অপরাধে হঠাৎ মাথায় খুন চাপল তাদের। ভাবিনি আজ আর সত্য প্রত্যেকটি কথার পিঠ ঠিকরে উঠছে না, বোধ করি পারছে না বলে উঠছে না। এ কথার উত্তরে আর একবার আঁচলের চোখ রগড়ে গলার স্বর নামিয়ে বলে, অপরাধ? সে আর কি বলবো ভাই, বলতে লজ্জা, শুনতে লজ্জা। তোমার উনি বসেছিলেন তাই বলতে পারছিলাম না। অপরাধের মধ্যে একটু হুড়কো হুড়কো ছিল পুটি, তাই ওই তো পাকাটির মতো মেয়ে। দেখেছ তো সেবার বিয়ের জল গায়ে পড়েও কিছু সারিনি। সেই মেয়ে আর দোজপক্ষের বর। জোয়ান একটা তাগড়া ব্যাটা ছেলে, বউ মরে খাই খাই অবস্থা। তার কাছে যেতেও সাহস হয়? যেতে চায় না, মাটি ধরে পড়ে থাকে। সেই নিয়ে নাকি রোজ মায়ে বেটায় দুজনে মিলে শতেক খোয়ার লাথি ঝাঁটা জুতো কলা ধাক্কা। তাই বলি পুটিটাকেও মুখ্যটু অগ্রগণ্য। দেখছিস তো ওদের জোর 18 আনা, তোর কানা করিরও নেই। যা বলছে তাই শোন। তা নয় মাটি ধরে উপর হয়ে পড়ে থাকবো, কিছুতেই বরের ঘরে ঢুকবো না। পারলে লড়তে? দুশ্মন রাক্ষসের রাগ চড়ে উঠল। একে তো এক্ষেত্রে ব্যাটা ছেলেদের মাথায় আগুন জ্বলে, দিগ্বি দিয়ে জ্ঞান থাকে না, তার উপর মা সহায়। সোনায় সোহাগ্য, অদেষ্ট, সবই অদেষ্ট। তা তো বটেই, সত্য রূঢ় স্বরে বলে, সবই অদেষ্ট বই কি। এই হতচ্ছাড়া দেশে মেয়ে মানুষ হয়ে জন্মানোই এক দুরদৃষ্ট। চোখের ওপর একখানা করে পুরো পর্দা ঝুলিয়ে বসে থাকব আর অদেষ্টকে দোষ দেব। ভাবিনি কাঁদতে কাঁদতে ভ্রু কুচকে বলে, পর্দার কথা কি বললে? কিছু বলিনি বউ, শুধু বলছি নোরা কি শুধু তাদেরই ছিল, তোমাদের ঘরে ছিল না? ছুঁড়ে মেরে মাথা দুচির করে দেওয়া যেত না সেই মা ছেলের? আর তো মেয়ে বিধবা হওয়ার ভয় নেই, ভয় নেই মেয়ে লাঞ্ছনা হবার। ভাবিনি এবার একটু বিরক্ত হয়েছিল। তোমার যে কি চিষ্টি ছাড়া কথা দিদি, আমার সে কাজ করে পার পাবো? হাতে ধরা পড়বে না? বিয়ে করা পরিবারকে মারতে পারো, কাটতে পারো, ছেঁচতে পারো, কুটতে পারো, আর কাউকে করা যায়? আমি হলে করতাম, ওই জামাইয়ের মাথা ইটিয়ে গুঁড়ো করে দিতাম, তারপর ফাঁসি কাঠে ঝুলতাম। সত্য আগুন মুখে বলে। ভাবিনি আরেকবার কেঁদে ফেলে। মাও আমার রাত দিন ওই কথাই বলছে দিদি, বলছে আর কেঁদে মরছে। কিন্তু সত্যি তো তা হবার নয়, বরং আমার এক জ্ঞাতি পিসি মাকেই দোষ ছিল। বলছিল, যেমন ন্যাকা করে তৈরি করা, হবে না শাস্তি? বিয়ে হয়েছে, বরের ঘরে যাব না, আহ্লাদ। দোজপক্ষের বর শুধু তোকে পুতুল খেলনা কিনে দিতে বিয়ে করেছে? কি বলবো দিদি, নির্ঘাত পিসির মতলব খারাপ। নিজের একটা 12-13 বছরের ধেড়ে ধিঙ্গি মেয়ে আছে। সত্য কিন্তু ততক্ষণে যাবার জন্য পা বাড়িয়েছে। মাপ করো বউ, আর থাকতে পারছি না, মাথার মধ্যে বড় যাতনা হচ্ছে। ভাবিনি এত দুঃখেও সান্ত্বনা দেয় না সত্য দেখে ভাবিনি মনে মনে বলে, সত্যিই বটে কাঠপ্রাণ। পরের শোক দুঃখ দেখলে ভাবিনি তো প্রাণ ফেটে যায়। মানুষকে যে কত রকম করেই গড়েন ভগবান। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ছিল দাবিংশ পর্ব। আমার গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশেপাশে যারা আছেন তাদেরকে জানিয়ে দেবেন আমার এই চ্যানেল সম্পর্কে। নতুন যারা শুনছেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।